আচ্ছা, আজ তোমাদের লাস্টের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়াচ্ছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। অর্থাৎ মানুষের স্বাস্থ্যের উপর, মানুষের উপর যে পরিবেশ কিভাবে প্রভাব ফেলতে পারে এবং সেই প্রভাবের ফলে কি কি রোগ সৃষ্টি হতে পারে এবং সেই সৃষ্ট রোগ থেকে মানুষ কিভাবে উদ্ধার পাবে বা রক্ষা পেতে পারে, বা সেই পরিবেশের বিরুদ্ধে কিভাবে মানুষ লড়বে, তার মোকাবিলা করবে সেই রোগের বিরুদ্ধে, সেই নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। অর্থাৎ পরিবেশের যে সংকট আর দৈহিক স্বাস্থ্যের উপর তার কী প্রভাব, সেইটা নিয়ে তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে হবে। এখানে দেখো দুটো ছবি দিয়েছে, একটা হচ্ছে থার্মোমিটারের ছবি, একটা হচ্ছে ইলেকট্রিক বাল্বের ছবি। এখানে Hg লেখা আছে, অর্থাৎ পারদ। অর্থাৎ এখানে পারদের কথা কেন বলেছে? কারণ মানুষ তো আদিমকাল থেকে নানা ধরনের ধাতুর ব্যবহার করছে, বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করে, লোহা, তামা, রূপো, অ্যালুমিনিয়াম, দস্তা, পারদ, নিকেল, এইগুলো, এই সমস্ত অনেক রকম ধাতু ব্যবহার করে। এবার এই সমস্ত এই যে ধাতুগুলো, এই ধাতুগুলো যদি কোনোভাবে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা কোনো খাবারের মাধ্যমেই হোক বা কোনোভাবে কোনো পানীয়ের মাধ্যমেই হোক, যদি প্রবেশ করে তখন নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। এখানে যেমন পারদের কথা বলেছে, পারদ যদি কোনোভাবে মানুষের দেহে প্রবেশ করে তাহলে অনেক ক্ষতিকর নানা রকম রোগ সৃষ্টি করতে পারে। এখানে যেমন বলেছে জাপানের মিনামাটা শহরে এই পারদ জলের সাথে মিশে যাওয়ার ফলে এবং সেই জল অনেক দীর্ঘদিন ধরে পান করার ফলে মানুষের শরীরের মধ্যে নানা রকম প্রভাব দেখা গেছে, যেমন পেশির খিঁচুনি, মেরুদণ্ড বেঁকে যাওয়া, জীব মুখ অসাড় হয়ে যাওয়া, এমনকি মানুষ মারাও যেতে পারে। তাহলে এই শহরে, মিনামাটা শহরের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল বলে, এই রোগটা দেখা দিয়ে গেছিল বলে প্রথমে তো জানা যায়নি যে পারদ মিশেছে, কিন্তু পরে দীর্ঘদিন পর দেখা গেল যে ওই এলাকার যে জল, সেই জল সমুদ্রের জল, সেই জলের মধ্যে পারদ মিশে যাওয়ার ফলে এবং সেই জলের বিভিন্ন জীব, মাছ, কাঁকড়া, এই সমস্ত খাওয়ার ফলে পারদ মানুষের দেহে প্রবেশ করেছে, সেই জন্যই এই ঘটনাটা ঘটেছে। সেই জন্য এটাকে বলা হলো মিনামাটার ডিজিজ। মিনামাটার ডিজিজের ফলে, পারদ প্রবেশের ফলে মানুষের জীবনহানির সমস্যা দেখা দেয়। তাহলে এইরকম পারদের মতোই আরও দুটো ধাতু হচ্ছে, একটা হচ্ছে আর্সেনিক আর একটা হচ্ছে ফ্লুরাইড। আর্সেনিকের কারণে, যদি কোনোভাবে, আর্সেনিক আর ফ্লুরাইড এই দুটো প্রত্যেকটা ধাতুরই তো একটা নির্দিষ্ট মাত্রা আছে। আর্সেনিকের ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি। এর বেশি যদি আর্সেনিক জলের মধ্যে মিশে যায় তাহলে, এবং সেই জল যদি খায়, তাহলে মানুষের দেহে নানা রকমের উপসর্গ দেখতে পাওয়া যায়। আর ফ্লুরাইডের ক্ষেত্রে জলে 1 লিটার জলে 1.5 মিলিগ্রাম বা তার বেশি হলে, ফ্লুরাইডের ক্ষেত্রে সেই জল খেলে নানা রকম সমস্যা দেখা দেয়। কী কী সমস্যা দেখা যায়? ফ্লুরাইডের ক্ষেত্রে যেমন ফ্লুরোসিস যে রোগটা, সেটা দাঁত ও হাড়ের ক্ষয়, হাড়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এখানে উপসর্গগুলো দেখা যায়, দাঁতে ছোপ দেখা যায়, দাঁত হাড় ভেঙে যায়, মেরুদণ্ড বেঁকে যায়। এইগুলো হচ্ছে ফ্লুরাইডের উপসর্গ। আর হচ্ছে কি, আর্সেনিকের কারণে যে সমস্যাগুলো হয়, হাতের তালুতে ছোপ দেখা যায়, চামড়ার রং কালো হয়ে যায়, বুকে পিঠেতে কালো ছোপ দেখা যায়, পায়ে নানা ক্ষত দেখা যায়। তাহলে এইগুলো হচ্ছে আর্সেনিকের উপসর্গ। আর্সেনিকযুক্ত জল খাওয়ার ফলে এই উপসর্গগুলো দেখা যায়, আর ফ্লুরাইডযুক্ত জল খাওয়ার ফলে এই উপসর্গগুলো দেখা যায়। ঠিক আছে, তাহলে এই আর্সেনিক আর ফ্লুরাইড কোথা থেকে মানুষের দেহে প্রবেশ করতে পারে? এর উৎস কি? এর উৎস হচ্ছে নলকূপের জল। নলকূপের জলের মধ্যে যদি কোনোভাবে আর্সেনিক ফ্লুরাইড মিশে যায়, তখন সেক্ষেত্রে সেই জল খাওয়া উচিত নয়। কিংবা কোনো যারা ব্যাটারি কারখানা বা কোনো কলকারখানায় কাজ করে, সেইখানে থেকে যদি কোনোভাবে মানুষের দেহে নিঃশ্বাসের সাথে, শ্বাস প্রশ্বাসের সাথে কোনোভাবে যদি মানুষের দেহে এগুলো প্রবেশ করে, সেটা থেকে হতে পারে। যারা ব্যাটারি কারখানায় কাজ করে, তামাজাত কোনো দ্রব্য প্রস্তুত ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আর্সেনিক আর ফ্লুরাইডের ক্ষেত্রে, ফ্লুরাইডের বিভিন্ন উৎস। কিংবা কোনো ওষুধ তৈরির ক্ষেত্রে, সেই ওষুধের মধ্যে বিভিন্ন যদি আর্সেনিক থাকে, তখন সেটা যদি মানুষের দেহে প্রবেশ করে, তখন সেখান থেকে হতে পারে। বিভিন্ন কীটনাশক, রাসায়নিক যেগুলো স্প্রে করা হয় চাষের ক্ষেত্রে, সেই জল যদি নদীতে, পুকুরে গিয়ে মেশে এবং সেই জল খেলে, সেখান থেকে আর্সেনিক ফ্লুরাইড মানুষের দেহে প্রবেশের ঝুঁকি থাকতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে উৎস। এরপর আছে পেশাগত সমস্যা, অর্থাৎ বিভিন্ন মানুষ তো বিভিন্ন পেশার সাথে যুক্ত। এখানে অনেক ছবি দিয়েছে, দেখো এই পেশার সাথে প্রত্যেকে যুক্ত। তাহলে এই যে পেশাগুলো, এই পেশা অনুযায়ী তাদের মধ্যে নানা রকম রোগ সৃষ্টি হতে পারে। এখানে দেখো ছকের মধ্যে যারা মোটর গাড়ি চালায়,
ক্রমাগত মোটর গাড়ি চালানো হলে তাদের পিঠে ঘাড়ে ব্যথা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, ভালো করে দেখার জন্য তাদের চোখের সমস্যা হতে পারে। কারখানায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে নানা রকমের ক্যান্সার হতে পারে, এমনকি কোনো ধাতু যদি দেহের মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে হতে পারে। মাটি যারা কাটে তাদের পিঠে ঘাড়ে ব্যথা হতে পারে, ভারী জিনিস তোলে যারা তাদের ক্ষেত্রে পিঠে ঘাড়ে ব্যথা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। ল্যাবরেটরিতে যারা কাজ করে, অন্ধকার ঘরে যারা কাজ করে, ডার্ক রুমে, সেক্ষেত্রে তাদের হাতে ঘাড়ে ব্যথা হতে পারে। খনিতে কাজ করলে তাদের ফুসফুসের মধ্যে ওই খনিজাত জিনিস প্রবেশের ফলে তাদের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে পেশা অনুযায়ী তাদের বিভিন্ন রোগ। এবার এই যে পেশাগত রোগগুলো সৃষ্টি হলো, এই পেশাগত রোগ সৃষ্টির জন্য কি কি দায়ী না বিভিন্ন ভৌত ও রাসায়নিক প্রভাবক আছে যেগুলো এই পেশাগত রোগ সৃষ্টির জন্য দায়ী। কি কি? ভৌত পরিবেশ, যেমন আলো। ভৌত পরিবেশের ক্ষেত্রে যেমন আলো কি অন্ধকার ঘরে থাকা উচিত নয়, অন্ধকার ঘরে কাজকর্ম করা উচিত নয়। কোনো কিছু খবরের কাগজ পড়া বা কোনো কিছু পড়া বা লেখা অন্ধকার রুমে কম লাইটে সেগুলো উচিত নয়। কিংবা তীব্র আলো সেখানেও সেই তীব্র আলোতেও চোখ ঝলসানো আলোতে, এখানে দেখো লেখা আছে চোখ ঝলসানো আলোতে যেখানে দীর্ঘ সময় কাজ করা উচিত নয়। মাথার যন্ত্রণা হতে পারে, চোখের সমস্যা হতে পারে। অন্ধকার খনিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও ওই একই সমস্যা, চোখের সমস্যা হতে পারে, পিঠে ঘাড়ে ব্যথা হতে পারে। এগুলো হচ্ছে আলোর ক্ষেত্রে। এক্স রশ্মির ক্ষেত্রে কি? এক্স রশ্মি কথাটা তোমরা শুনে থাকবে। এক্স রে করা হয় কোনো হাত বা পা ভেঙে গেলে, কোনো অংশ ভেঙে গেলে শরীরে, ডাক্তারবাবু বলেন যে এক্স রে করতে। কারণ কি? এক্স রের মাধ্যমে আমরা জানতে পারি সেখানটা আদৌ ভেঙেছে কি না, কিংবা চির খেয়েছে কি ভেঙেছে বা কী অবস্থায় আছে হাড়টা। তাহলে এক্স রশ্মির সাহায্যে আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি। তাহলে এই এক্স রশ্মি একেবারে ডিরেক্টলি আমাদের শরীরের উপর পড়া উচিত নয়। যদি শরীরের সংস্পর্শে আসে এই এক্স রশ্মি ডিরেক্টলি, তাহলে কি আমাদের শরীরে তো অসংখ্য কোষ দ্বারা করতো, সেই কোষ পর্যন্ত নষ্ট করে দিতে পারে এই এক্স রশ্মি। এতটাই এর জোর, এতটাই পাওয়ার। নাহলে কোষ যদি নষ্ট হয়ে যায় মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। তাহলে এখানে কতগুলো অংশ দিয়ে দিয়েছে, দেহের কতগুলো অর্গানের নাম দিয়েছে। খাদ্যনালী, ফুসফুস, অস্থিমজ্জা, এগুলোর ওপর কী প্রভাব ফেলে এক্স রশ্মি? খাদ্যনালী, যেমন খাদ্যনালীর উপর যদি এক্স রশ্মি পড়ে তাহলে সেক্ষেত্রে খিদে ভাব না হওয়া, বমি ভাব, এইগুলো হতে পারে। ফুসফুসের ক্ষেত্রে ক্যান্সার হতে পারে, রক্তক্ষরণ হতে পারে। অস্থিমজ্জার ক্ষেত্রে রক্তকোষ ঠিকমতো তৈরি না হতে পারে। তাই এগুলো হচ্ছে এক্স রশ্মির প্রভাব। তাহলে এই ভৌত পরিবেশে আলো আর এক্স রশ্মি ছাড়াও আরও কতগুলো ভৌত কারণ আছে, যেমন বিদ্যুতের ক্ষেত্রে শক লাগা, আর কি রক্তকোষ, এটাও ক্ষেত্রে রক্তকোষ ঠিকমতো তৈরি না হতে পারে। তাপের ক্ষেত্রে কোনো জায়গা পুড়ে যেতে পারে, কোনো ক্যান্সার সৃষ্টি হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে। শৈত্যর ক্ষেত্রে তুষারক্ষত হতে পারে, তুষারক্ষত, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে না পাওয়া, অক্সিজেনের অভাব বোধ করা, এইগুলো হতে পারে। শব্দের ক্ষেত্রে বধিরতা, কানে শুনতে না পাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মাথার যন্ত্রণা, এইগুলো হতে পারে। তেজস্ক্রিয় পদার্থ, রক্তাল্পতা কিংবা ক্যান্সার, এইগুলো হতে পারে। তাহলে এই ভৌত কারণগুলোর কারণে এই সমস্ত রোগ সৃষ্টি হতে পারে। এবার রাসায়নিক পরিবেশে কি? রাসায়নিক পরিবেশে একটা তো বললামই যে ধাতুর ব্যবহার। বিভিন্ন ধাতু যদি মানুষের দেহে প্রবেশ করে নানা রকমের রোগ সৃষ্টি হতে পারে। বিভিন্ন গ্যাস যদি মানুষের দেহে প্রবেশ করে, যেমন খনিতে বদ্ধ জায়গায় অনেক দিন বন্ধ আছে, সেই সমস্ত জায়গায় যদি কোনো শ্রমিক থাকে খনির মধ্যে, তখন সেখানে যে গ্যাস থাকে সেই গ্যাসের প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে, যেমন হাইড্রোজেন গ্যাস। বিভিন্ন রাসায়নিক যৌগ যেগুলো ব্যবহার করা হয়, সংশ্লেষিত জৈব বিভিন্ন সুতি বস্ত্র বা প্রসাধন সামগ্রীতে যে রঞ্জকগুলো ব্যবহার করা, বিভিন্ন রাসায়নিক রং ব্যবহার করা, সেইগুলো মানুষের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। দেওয়ালের রং, গাড়ির ব্যাটারির মধ্যে নানা রকমের ধাতু থাকে, তাহলে সেইগুলোর ক্ষেত্রেও মানুষের দেহে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এরপরে এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে, বিভিন্ন পেশা দিয়েছে, পেশাগত বিভিন্ন সমস্যাগুলো তোমাদের এখান থেকে বেছে বেছে তোমরা লিখবে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি স্বাস্থ্যের প্রকৃতি। তাহলে জনস্বাস্থ্য যে বলেছে, জনস্বাস্থ্য নিয়ে চ্যাপ্টারটা। তাহলে স্বাস্থ্য বলতে কী বোঝায়? স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের সমস্ত দিক দিয়ে যখন আমরা সুস্থ থাকি তখন সেটাকে, সেই দেহকে বলা হয় নিরোগ অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয়। তাহলে সেই সমস্ত দিকগুলো কি কি? দৈহিক দিক, মানসিক দিক, সামাজিক দিক, এই তিনটে দিক থেকে যখন মানুষ সুস্থ থাকে তখন সেই মানুষটাকে বলা হয়
সব দিক থেকে সুস্থ একজন নিরোগ মানুষ, তাহলে এটা কি বলা হচ্ছে? স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্যের যে উন্নতির দরকার, স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করতে হবে? স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের ঠিক সময়, এখানে যে ছবিগুলো দিয়েছে, ঠিক সময় ঘুম থেকে ওঠা, ঠিক সময় ঘুমোনো, খেলাধুলা করা, পুষ্টিযুক্ত খাবার খাওয়া, এই সমস্ত কাজগুলো করতে হবে। এই সমস্ত কাজগুলো ছাড়াও যে সময় ছোটদের দেখবে টিকা দেওয়া হয়, 10 বছর বয়স পর্যন্ত টিকা দেওয়া হয় বিভিন্ন, তাহলে সেই টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, নির্দিষ্ট সময় টিকাগুলো দিতে হবে, পুষ্টিযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে। কোনো যদি রোগ সৃষ্টি হয় দেহের মধ্যে, তাহলে সেই রোগ দ্রুত নির্ণয় করে সেগুলো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা প্রতিবন্ধী মানুষ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর কি না, জীবন কুশলতার শিক্ষা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শিক্ষা, যে শিক্ষাটা মানুষকে সারা জীবন, মানুষ কীভাবে বড় হওয়া থেকে শুরু করে মানুষ কীভাবে দৈনন্দিন জীবনযাপন করবে, এই শিক্ষা হচ্ছে জীবন কুশলতার শিক্ষা। অর্থাৎ মানুষের জীবনে যে নানান রকম সমস্যা হয় ছোট থেকে বড় পর্যন্ত, সেই সমস্যাগুলো কিভাবে মানুষ মোকাবিলা করবে, কিভাবে নিজেদের মানিয়ে নেবে, সেই সমস্ত যে শিক্ষা, সেটা একদিনে তো গড়ে ওঠে না, সারা জীবন ধরে মানুষ সেই শিক্ষা নিতে থাকে। এটা হচ্ছে জীবন কুশলতার শিক্ষা। তাহলে এই জীবন কুশলতার শিক্ষা এখানে দেখো হু নির্দেশিত, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর পুরো নাম, এই হু নির্দেশিত 10টা জীবন কুশলতার শিক্ষা সম্পর্কে বলেছে, যেগুলো হচ্ছে যেগুলো মানুষের দেহে, মানুষের স্বাস্থ্যকে সুস্থ রাখতে গেলে খুবই প্রয়োজন। যেন আত্মসচেতনতা, নিজেকে কীভাবে সচেতন করবে, বিশ্লেষণধর্মী চিন্তা, কোনটা খারাপ কোনটা ভালো সেগুলো চিন্তা করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, কোনো একটা সমস্যার থেকে কীভাবে সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে কি করা উচিত, কিংবা সমস্যাটা কীভাবে দূর করবে, সৃজনশীল চিন্তা, মানে নানা রকমভাবে সমস্যার সমাধান করতে পারবে। সেই রকম নিজেদের মানিয়ে নেওয়া, পরস্পরের সঙ্গে পারস্পরিক সংযোগ স্থাপন করা, অনেকের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, অনুভূতি গড়ে তোলা নিজেদের মধ্যে, কিংবা মানসিক চাপ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, কখন কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, সেইগুলোর যে শিক্ষা, সেটাই হচ্ছে এই জীবন কুশলতা শিক্ষা। তাই টোটাল 10টা জীবন কুশলতা শিক্ষা আছে। এরপর এখানে হুয়ের পুরো নাম পড়বে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয়, আর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। ইউনিসেফের পুরো নাম ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, এটা কত সালে স্থাপিত হয়, কোথায় স্থাপিত হয়, ঠিক আছে। এরপরে এখানে দেখো জীবন কুশলতা শিক্ষা, এখানে একটা কাক আর কলসির গল্প তোমরা সবাই জানো, কীভাবে কাক তার নিজের সমস্যার সমাধান করেছিল, জল খেতে পেরেছিল। তাহলে সেইটা হচ্ছে একটা তোমাদের নীতি শিক্ষা বলা যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে স্নায়ু ও মনের স্বাস্থ্য। স্নায়ু ও মনের স্বাস্থ্য, মানসিক দিক থেকে মানুষ কখন সুস্থ থাকবে না, মানসিক দিক থেকে যখন মানুষের যে স্নায়ু আছে, মানুষের সারা দেহ তো স্নায়ু থাকে, সেই মাথা থেকে পা পর্যন্ত। তাহলে এই যে স্নায়ুগুলো আছে, এই স্নায়ুগুলোর উপর যদি কোনোভাবে কোনো কিছু প্রভাব বিস্তার করে, তখন সেটা মানসিক রোগের সৃষ্টি করতে পারে। তাহলে এই মানসিক সমস্যার কারণ কি? মানসিক সমস্যা নানা কারণে হতে পারে। জন্মগতভাবে ত্রুটি হতে পারে, গর্ভাবস্থায় অপুষ্টি, বিভিন্ন রোগ সংক্রমণের পর জন্ম, সেক্ষেত্রে জন্মগত ত্রুটির ক্ষেত্রে মানসিক সমস্যা হতে পারে। কিংবা মানসিক চাপ, চারপাশের পরিবেশ, বাড়ির পরিবেশ, সেই পরিবেশ থেকে যে মানসিক চাপ সৃষ্টি হয়, সেটার কারণেও মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। নানা রকম বাড়ির ভিতরে বাইরে নানা রকমের টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব কিংবা নেশা, এই সমস্ত কারণগুলোর জন্য মানুষের দেহে মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে। এই মানসিক সমস্যাগুলো কি কি? একটা দেখো এখানে বলেছে ডিসলেক্সিয়া বলতে, ডিসলেক্সিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি সিমটমস দেখা যায় যদি ডিসলেক্সিয়া হয় না, পড়া বুঝতে না পারা, লিখতে অসুবিধা, অক্ষর চিনতে লিখতে অসুবিধা, বানান করতে অসুবিধা, অঙ্কে হিসাব করতে অসুবিধা, কোনো তথ্য মনে রাখতে গেলে অসুবিধা, পরে আর সেটা বলতে পারে না মনে রেখে, সেই সমস্যাটা হচ্ছে ডিসলেক্সিয়ার সমস্যা। এরপরে আছে আরও কতগুলো আছে, দেখো মানসিক প্রতিবন্ধকতা মানুষের লেখাপড়ায় পিছিয়ে পড়া, মানিয়ে চলতে না পারা, নিজেকে হতাশা বোধ করা, অবসাদ লাগে, ডিপ্রেশন সৃষ্টি হওয়া,
এইগুলো ডান বাম চিনতে না পারা, এগুলো হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা ক্ষেত্রে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অটিজম। অটিজম মানে হচ্ছে যখন একই কাজ বারবার করছে, একই কথা বারবার বলছে, তার ফলে পড়াশোনায় সে পিছিয়ে পড়ছে, নিজেদেরকে অন্যদের থেকে মিশতে পারছে না, নিজেদের অন্যদের সাথে। সবাই একসঙ্গে এখানে ছবি দিয়েছে, দেখো সবাই একসঙ্গে এখানে খেলছে, অথচ এদের সঙ্গে খেলতে পারছে না, মিশতে পারছে না, তাই তো, নিজেকে গুটিয়ে নিচ্ছে অন্যান্যদের থেকে। তখন সেই বৈশিষ্ট্য হচ্ছে অটিজমের জন্য। এরপর হচ্ছে মনোযোগহীনতা, কোনো জিনিসে মনোযোগ দিতে পারছে না, মনোযোগ দিতে না পারায় ক্লাসে স্থিরভাবে সে বসতে পারছে না, নির্দিষ্ট কোনো কাজ করতে পারছে না, কোনো একটা কাজ তাকে করতে দেওয়া হলো সেটা করতে পারছে না, অথচ না করে সে পাশের জনকে বিরক্ত করছে। তোমাদের ক্লাসের মধ্যেই হয় যেটা, সেটা হচ্ছে মনোযোগহীনতা। এরপর আছে মানসিক উদ্বেগ। মানসিক উদ্বেগের কারণে কী হয়? মানসিক উদ্বেগের কারণে উদ্বেগের জন্য পরিস্থিতি এড়িয়ে চলা, ভীষণ রেগে যাওয়া, মানসিক ক্লান্তি, এগুলো হচ্ছে মানসিক উদ্বেগের বৈশিষ্ট্য। এরপর আছে পড়াশোনায় পিছিয়ে পড়া আর মানসিক অবসাদ, ডিপ্রেশন। মানসিক অবসাদের কারণে অনেক সময় খুব খিদে পেয়ে যায়, আবার অনেক সময় খুব ঘুম বেড়ে যায়, নিজেদের মধ্যে কাঁদা, মাঝে মাঝে একাকিত্ব বোধ করা, এইগুলো হচ্ছে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার তাহলে এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে? বেরিয়ে আসার জন্য, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সমস্ত রকমের খারাপ জিনিসগুলো ত্যাগ করা উচিত, ত্যাগ করতে হবে, অভ্যাস ত্যাগ করতে হবে, শনাক্ত করে দূরীকরণ করতে হবে, মনের কথা খুলে কাউকে বলতে হবে, ধ্যান করতে হবে। ধ্যান খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, একাগ্রতা বাড়াতে সাহায্য করে, যেটা তোমাদের স্কুলে করানো হয় প্রার্থনা হলে। ধ্যান খুবই গুরুত্বপূর্ণ, সে যাতে সারা দিন তাদের মন, তাদের চিন্তাভাবনা যাতে ভালো থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেই জন্য ধ্যান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এছাড়াও তার চারপাশ এগুলোর পাশাপাশি ছবি আঁকা, খেলাধুলা, গান করা, যার যেটা ভালো লাগে সেই জিনিসগুলো করা, বই পড়া, কথা বলা, নাচা, গাছে জল দেওয়া, বাগান করা, গাছ বসানো, প্রাণায়াম করা, ধ্যান করা, এই জিনিসগুলো আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে এগুলো করা উচিত। ঠিক আছে, এরপর আছে বায়ুবাহিত রোগ, এটা পরের দিনে পড়াবো, আজকে এই পর্যন্ত পড়ালাম।